চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর। বিনোদিনীর মাতা হরিমতী মহেন্দ্রের মাতা রাজলক্ষ্মীর কাছে আসিয়া ধন্যা দিয়া পড়িল। দুজনেই এক গ্রামের মেয়ে। বাল্যকালে একত্রে খেলা করিয়াছেন। রাজলক্ষ্মী মহেন্দ্রকে ধরিয়া পড়িলেন। বাবা মহিন, গরিবের মেয়েটিকে উদ্ধার করিবে কে? শুনিয়াছি মেয়েটি বড় সুন্দরী, আবার ম্যামের কাছে পড়াশোনাও করিয়াছে। তোদের আজকালকার পছন্দের সঙ্গে মিলিবে। মহেন্দ্র কহিল, মা, আজকালকার ছেলে তো আমি ছাড়াও আরও ঢের আছে। রাজলক্ষ্মী, মহিন, ওই তোর দোষ, তোর কাছে বিয়ের কথাটি পরিবার জোনাই। মহেন্দ্র, মা, এ কথাটা বাদ দিয়েও সংসারে কথার অভাব হয় না, অতএব এটা মারাত্মক দোষ নয়। মহেন্দ্র শৈশবেই পিতৃহীন। মা সম্বন্ধে তাহার ব্যবহার সাধারণত লোকের মতো ছিল না। বয়স প্রায় 22 হইল। MA পাস করিয়া ডাক্তারি পড়িতে আরম্ভ করিয়াছে। তবু মাকেও লইয়া তাহার প্রতিদিন মান অভিমান আদর আবদারের অন্ত ছিল না। কাঙ্গারুর শবকের মতো মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াও মাতার বহিরাগর্ভের থলিটির মধ্যে আবৃত থাকাই তাহার অভ্যাস হইয়া গিয়াছিল। মার সাহায্য ব্যতীত তাহার আহার বিহার আরাম বিরাম কিছুই সম্পূর্ণ হইবার জো ছিল না। এবারে মা যখন বিনোদিনীর জন্য তাহাকে অত্যন্ত ধরিয়া পড়িলেন, তখন মহেন্দ্র বলিল, আচ্ছা, কন্যাটি একবার দেখিয়া আসি। দেখিতে যাইবার দিন বলিল, দেখিয়া আর কি হইবে? তোমাকে খুশি করিবার জন্য বিবাহ করিতেছি, ভালো মন্দ বিচার মিথ্যা। কথাটার মধ্যে একটু রাগের উত্তাপ ছিল, কিন্তু মা ভাবিলেন শুভদৃষ্টির সময়ে তাহার পছন্দের সহিত যখন পুত্রের পছন্দের নিশ্চয় মিল হইবে, তখন মহেন্দ্রের কড়ি সুর কোমল হইয়া আসিবে। রাজলক্ষ্মী নিশ্চিন্ত চিত্তে বিবাহের দিন স্থির করিলেন। দিন যত নিকটে আসিতে লাগিল, মহেন্দ্রের মতো ততই উৎকণ্ঠিত হইয়া উঠিল। অবশেষে 2-4 দিন আগে সে বলিয়া বসিল, মা, না, আমি কিছুতেই পারিব না। বাল্যকাল হইতে মহেন্দ্র দেবতা ও মানবের কাছে সর্বপ্রকার প্রশ্রয় পাইয়াছে, এই জন্য তাহার ইচ্ছার বেগ উচ্ছৃঙ্খল। পরের ইচ্ছার চাপ শেষ হইতে পারে না। তাহাকে নিজে প্রতিজ্ঞা এবং পরের অনুরোধ একান্ত বাধ্য করিয়া তুলিয়াছে বলিয়া বিবাহ প্রস্তাবের প্রতি তাহার অকারণ বিতৃষ্ণা অত্যন্ত বাড়িয়া উঠিল এবং আসন্নকালে সে একবারেই বিমুখ হইয়া বসিল। মহেন্দ্রের পরম বন্ধু ছিল বিহারী। সে মহেন্দ্রকে দাদা এবং মহেন্দ্রের মাকে মা বলিত। মা তাহাকে স্টিম বোটের পশ্চাতে আবদ্ধ গাধা বোটের মতো মহেন্দ্রের একটি আবশ্যক ভয়াবহ আসবাবের স্বরূপ দেখিতেন এবং সেই হিসেবে মমতাও করিতেন। রাজলক্ষ্মী তাহাকে বলিলেন, বাবা, এ কাজ তো তোমাকেই করিতে হয়, নহিলে গরিবের মেয়ে। বিহারী জোড়হাত করিয়া বলিল, মা, ওইতে পারিব না। যে মেঠায় তোমার মহেন্দ্র ভালো লাগিল না বলিয়া রাখিয়া দেয়, সে মেঠাই তোমার অনুরোধ পড়িয়া আমি অনেক খাইয়াছি, কিন্তু কন্যার বেলা সেটা সহিবে না। রাজলক্ষ্মী ভাবিলেন, বিহারী আবার বিয়ে করিবে, ও কেবল মহিনকে লইয়াই আছে, বউ আনিবার কথা মনেও স্থান দেয় না। এই ভাবিয়া বিহারীর প্রতি তাহার কৃপামিশ্রিত মমতা আর একটুখানি বাড়িল। বিনোদিনীর বাপ বিশেষ ধনী ছিল না, কিন্তু তাহার একমাত্র কন্যাকে সে মিশনারি মেম রাখিয়া বহু যত্নে পড়াশোনা ও কারুকার্য শিখিয়াছে। কন্যার বিবাহের বয়স ক্রমে বাড়িয়া যাইতেছে, তবু তাহার হুঁশ ছিল না। অবশেষে তাহার মৃত্যুর পর বিধবা মাতা পাত্র খুঁজিয়া অস্থির হইয়া পড়িয়াছে। টাকা করিও নাই, কন্যার বয়সও অধিক। তখন রাজলক্ষ্মী তাহার জন্মভূমি বারাসাতের গ্রাম সম্পর্কীয় এক ভ্রাতৃপুষ্ট সহিত উক্ত কন্যার বিনোদিনীর বিবাহ দেওয়া এলেন। অনতিকাল পর কন্যা বিধবা হইল। মহেন্দ্র হাসিয়া কহিল, ভাগ্যে বিবাহ করি নাই। স্ত্রী বিধবা হইলে তো
এক দণ্ডও টিকিতে পারিতাম না। বছর 3 পর আর একদিন মাতা পুত্রের সাথে কথা হইতেছে। বাবা, লোকে যে আমাকে নিন্দা করে, কেন মা? লোকে তুমি কি সর্বনাশ করিয়াছ? পাছে বউ আসিলে ছেলে পর হইয়া যায়, এই ভয়ে তোর বিবাহ দিতেছি না। লোকে এইরূপ বলাবলি করে। মহেন্দ্র কহিল, ভয় তো হওয়ারই ছিল। আমি মা হইলে প্রাণ ধরিয়া ছেলের বিবাহ দিতে পারিতাম না, লোকের নিন্দা মাথা পাতিয়া নিতাম। মা হাসিয়া কহিলেন, শোনো, একবার ছেলের কথা শোনো। মহেন্দ্র কহিল, বউ আসিয়া তো ছেলেকে জুড়িয়া বসিবে, তখন এত কষ্ট এত স্নেহের মা কোথায় সরিয়া যায়? এ যদি বা তোমার ভালো লাগে, তোমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। রাজলক্ষ্মী মনে মনে পুলকিত হইয়া তাহার সদ্য সমাগতা বিধবা যাকে সম্বোধন করিয়া বলিলেন, শোনো ভাই, মেজ বউ মহিন কি বলে শোনো। বউ পাছে মাকে ছাড়িয়া ওঠে, এই ভয়ে ও বিয়ে করিতে চায় না। এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শুনিয়াছ? কাকি কহিলেন, এ তোমার বাছা বাড়াবাড়ি, যখনকার যা তখনই তা শোভা পায়। এখন মার আঁচল ছাড়িয়া বউ লইয়া ঘরকন্যা করিবার সময় আসিয়াছে। এখন ছোট ছেলেটির মতো ব্যবহার দেখিলে লজ্জাবোধ হয়। এ কথা রাজলক্ষ্মীর ঠিক মধুর লাগিল না, এবং এই প্রসঙ্গে তিনি যে কটি কথা বলিলেন তাহা সরল হইতে পারে, কিন্তু মধুমাখা নহে। কহিলেন, আমার ছেলে যদি অন্যের ছেলেদের চেয়ে মাকে বেশি ভালোবাসে, তোমার তাতে লজ্জা করে কেন মেজ বউ? ছেলে থাকিলে ছেলের মর্ম বুঝিতে। রাজলক্ষ্মী মনে করিলেন, পুত্র সৌভাগ্যবতীকে পুত্রহীনা ঈর্ষা করিতেছে। মেজ বউ কহিলেন, তুমি বউ আনিয়াবার কথা বলিলে কথাটা উঠিল, নহিলে আমার অধিকার কি? রাজলক্ষ্মী কহিলেন, আমার ছেলে যদি বউ না আনে, তোমার বুকে তাতে শেল বেঁধে কেন? বেশ তো, এতদিন যদি ছেলেকে মানুষ করিয়া আসিতে পারি, এখনও উহাকে দেখিয়া শুনিয়া রাখিতে পারিব, আর কাহারও দরকার হইবে না। মেজ বউ অশ্রুপাত করিয়া নীরবে চলিয়া গেলেন। মহেন্দ্র মনে মনে আঘাত পাইল, এবং কলেজ হইতে সকাল সকাল ফিরিয়া তাহার কাকির ঘরে উপস্থিত হইল। কাকি তাহাতে যাহা বলিয়াছে তাহার মধ্যে স্নেহ ছাড়া আর কিছুই ছিল না, ইহা সে নিশ্চিত জানিত, এবং ইহাও তাহার জানা ছিল, কাকির একটি পিতৃমাতৃহীনা বোন যে আছে, এবং মহেন্দ্রের সহিত তাহার বিবাহ দিয়া সন্তানহীনা বিধবা কোনো সূত্রে আপনার ভাগ্নী মেয়েটিকে কাছে আনিয়া সুখী দেখিতে চান। যদি বিবাহে সে নারাজ, তবু কাকির এই মনোগত ইচ্ছাটি তাহার কাছে স্বাভাবিক এবং অত্যন্ত করুণাবহ বলিয়া মনে হইল। মহেন্দ্র তাহার ঘরে যখন গেল, তখন বেলা আর বড় বাকি নাই। কাকি অন্নপূর্ণা তাহার ঘরের কাটা জানালার গরাদের উপর মাথা রাখিয়া শুষ্ক বিমূর্ত মুখে বসিয়াছিলেন। পাশের ঘরে হাত ঢাকা পড়িয়া আছে, এখন স্পর্শ করেন নাই। অল্প কারণেই মহেন্দ্রের চোখে জল আসিত। কাকিকে দেখিয়া তাহার চোখ ছলছল করিয়া উঠিল। কাছে আসিয়া স্নিগ্ধ স্বরে ডাকিয়া বলিল, কাকিমা। অন্নপূর্ণা হাসিবার চেষ্টা করিয়া কহিলেন, আয় মহিন, বস। মহেন্দ্র কহিল, ভারী ক্ষুধা পাইয়াছে, প্রসাদ খাইতে চাই। অন্নপূর্ণা মহেন্দ্রের কৌশল বুঝিয়া উচ্ছ্বসিত অশ্রু কণ্ঠে স্বয়ংবরণ করিলেন এবং নিজে খাইয়া মহেন্দ্রকে খাওয়াইলেন। মহেন্দ্রের হৃদয় তখন করুণাপূর্ণ আর্দ্র ছিল। কাকিকে সান্ত্বনা দিবার জন্য আহারান্তে হঠাৎ মনের ঝোঁকে বলিয়া বসিলেন, কাকি, তোমার সেই যে বঞ্জির কথা বলিয়াছিলেন, তাহাকে একবার দেখাইবে না? কথাটা উচ্চারণ করিয়াই সে ভীত হইয়া পড়িয়া গেল। অন্নপূর্ণা হাসিয়া কহিল, তোর আবার বিবাহে মন গেল নাকি মহিন? মহেন্দ্র তাড়াতাড়ি কহিল, না, আমার জন্য নয় কাকি, আমি বিবাহীকে রাজি করিয়াছি, তুমি দেখিবার দিন ঠিক করিয়া দাও। অন্নপূর্ণা কহিল, আহা, তাহার কি এমন ভাগ্য হইবে? বিহারীর মতো ছেলে কি তাহার কপালে আছে? কাকির ঘর হইতে বাহির হইয়া মহেন্দ্র দ্বারের কাছে আসিতেই মার সঙ্গে দেখা হইল।
রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিলেন, কি মহেন্দ্র, এতক্ষণ তোদের কি পরামর্শ হইতেছিল? মহেন্দ্র কহিল, পরামর্শ কিছুই না, পান লইতে আসিয়াছি। মা কহিলেন, তোর পান তো আমার ঘরে সাজা আছে। মহেন্দ্র উত্তর না করিয়া চলিয়া গেল। রাজলক্ষ্মী ঘরে ঢুকিয়া অন্নপূর্ণার রোদনস্ফুত চক্ষু দেখিবা মাত্র অনেক কথা কল্পনা করিয়া লইলেন। ফোঁস করিয়া বলে উঠিলেন, কি গো মেজ ঠাকুরন, ছেলের কাছে লাগালাগি করিতেছিলে নাকি? বলিয়া উত্তর মাত্র না শুনিয়া দ্রুতবেগে চলিয়া গেলেন। মেয়ে দেখিবার কথা মহেন্দ্র পাই ভুলিয়াছেন, অন্নপূর্ণা ভোলে নাই। তিনি শ্যামবাজারে মেয়ের অভিভাবকের জ্যাঠার বাড়িতে পত্র লিখিয়া দেখিবার যাইতে মন স্থির করিলেন। দিন স্থির হইয়াছে শুনিয়া মহেন্দ্র কহিল, এত তাড়াতাড়ি কাজটা করিলেন কেন কাকি? এখন বিহারীকে বলাই হয় নাই। অন্নপূর্ণা কহিলেন, সে কি হয় মহিন, এখন না দেখিলে গেলে তাহারা কি মনে করিবে? মহেন্দ্র বিহারীকে ডাকিয়া সকল কথা বলিল। কহিল, চলো তো, পছন্দ না হইলে তো তোমার উপর জোর চলিবে না। বিহারী বলিল, সে কথা বলিতে পারি না। কাকির বঞ্চিকে দেখিতে গিয়া পছন্দ হইল না বলা আমার মুখ দিয়ে আসিবে না। মহেন্দ্র কহিল, সে তো উত্তম কথা। বিহারী কহিল, কিন্তু তোমার পক্ষে অন্যায় কাজ হইয়াছে মহিন্দা। নিজেকে হালকা রাখিয়া পরের স্কন্ধে এরূপ ভার চাপানো তোমার উচিত হয় নাই। এখন কাকির মনে আঘাত দেওয়া আমার পক্ষে বড়ই কঠিন হইবে। মহেন্দ্র একটু লজ্জিত এবং রুষ্ট হইয়া কহিল, তবে কি করিতে চাও? বিহারী কহিল, যখন তুমি আমার নাম করিয়া তাহাকে আশা দিয়াছ, তখন আমি বিবাহ করিব, দেখিতে যাইব, বরং করিয়া দরকার নাই। অন্নপূর্ণাকে বিহারী দেবীর মতো ভক্তি করে। অবশেষে অন্নপূর্ণা বিহারীকে নিজে ডাকিয়া কহিলেন, সে কি হয় বাছা, না দেখিয়া বিবাহ করিবে? সে কিছুতেই হইবে না। যদি পছন্দ না হয় তবে বিবাহের সম্মতি দিতে পারিবে না, এই আমার শপথ হইল। নির্ধারিত দিনে মহেন্দ্র কলেজ হইতে ফিরিয়া আসিয়া মাকে কহিল, আমার সেই রেশমের জামা এবং ঢাকায় ধুতির বাহির করিয়া দাও। মা কহিল, কেন, কোথায় যাবি? মহেন্দ্র কহিল, দরকার আছে মা, তুমি দাও না, আমি পরে বলিব। মহেন্দ্র একটু সাজ না করিয়া থাকিতে পারিল না। পরের জন্য হইলেও কন্যা দেখিবার প্রসঙ্গ মাত্রই যৌবন ধর্ম আপনি চুলটাও একটু ফিরাইয়া লয়, চাদরে কিছু গন্ধ ঢালে। দুই বন্ধু কন্যা দেখিতে যাইবে বাহির হইল। কন্যার জ্যাঠা শ্যামবাজারে অনুকূলবাবু নিজের উপার্জিত ধনের দ্বারাই তাহার বাগান সমেত 3 তলা বাড়িটাকে পাড়ার মাথার উপর তুলিয়াছেন। দরিদ্র পিতার মৃত্যুর পর পিতৃমাতৃহীনতা পুত্রীকে তিনি নিজের বাড়িতে আনিয়া রাখিয়াছে। মাসি অন্নপূর্ণা বলিয়াছেন, আমার কাছে থাক। তাহাতে ব্যয় লাঘবের সুবিধা ছিল বটে, কিন্তু গৌরব লাঘবের ভয়ে অনুকূল রাজি হয় নাই। এমনকি দেখা সাক্ষাৎ করিবার জন্য কন্যাকে কখনো মাসির বাড়ি পাঠাইতেন না। নিজেদের মর্যাদা সম্বন্ধে তিনি এতই কড়া ছিলেন। কন্যাটি বিবাহ ভাবনার সময় আসিল, কিন্তু আজকালকার দিনে কন্যার বিবাহ সম্বন্ধে যাদৃশী ভাবনা যশ সিদ্ধি ভবতি তাদৃশ কথাটা খাটে না। ভাবনার সঙ্গে খরচও চাই, কিন্তু পণের কথা উঠিয়াই অনুকূল বললেন, আমার তো নিজের মেয়ে আছে, আমি একা আর কত পারিয়া উঠিব? এমন করিয়া দিন বহিয়া যাইতেছে। এমন সময় সাজিয়া গুছিয়া গন্ধ মাখিয়া রঙ্গভূমিতে বন্ধুকে লইয়া মহেন্দ্র প্রবেশ করিলেন। তখন চৈত্র মাসের দিবশ্রান্ত সূর্য অস্ত্রমুখ। দোতলায় দক্ষিণ বারান্দায় চিত্রিত চিক্কণ চীনের টালি গাঁথা, তাহারই প্রান্তে 2 অভ্যাগতের জন্য রূপার রেকাবি ফলমূল বিশিষ্ট শোভামাত্র এবং বরফ জল সম্পূর্ণ রূপার গ্লাস শীতল শিশির বিন্দু জালে মণ্ডিত। মহেন্দ্র বিহারীকে লইয়া অলজ্জিতভাবে খাইতে বসিয়াছেন। নিচে বাগানে মালি তখন ঝাড়িতে করিয়া গাছে গাছে জল দিতেছে। সেই সিক্ত মৃত্তিকার স্নিগ্ধ গন্ধ বহন করিয়া চৈত্রের দক্ষিণ বাতাসে
মহেন্দ্রের সুকণ্ঠিত সুবাসে চাদরের প্রান্তকে দুর্দাম করিয়া তুলিতেছেন। আশপাশ দ্বার জানালার ছিদ্রান্তর হইতে একটু আড্ডু চাপাচাপি হাসি ফিসফিস কথা, দুই চারটা গহনা টুংটাং যেন শোনা যায়। আহারের পর অনুকূলবাবু ভিতর দিকে চাহিয়া কহিলেন, চুনি পান নিয়ে আয় তোরে। কিছুক্ষণ পর সংকোচের ভাবে পশ্চাতের একটা দরজা খুলিয়া গেল এবং একটি বালিকা কোথা হইতে সর্বাঙ্গের রাজ্যে লজ্জা জুড়িয়া আনিয়া পানের বাটা হাতে অনুকূলবাবুর কাছে আসি দাঁড়াইলেন। তিনি কহিলেন, লজ্জা কি মা? বাটা ওদের সামনে রাখো। বালিকা নত হইয়া কম্পিত হস্তে পানের বাটা অতিথিদের আসন পাশে ভূমিতে রাখিয়া দিল। বারান্দার পশ্চিম প্রান্ত হইতে সূর্যাস্ত আভা তাহার লজ্জিত মুখে মণ্ডিত করিয়া গেল। সেই অবকাশে মহেন্দ্র সেই কোম্পানিতা বালিকার করুণ মুখচ্ছবি দেখিয়া লইলেন। বালিকা তখনই চাহিয়া চলিয়া যাইতে উদ্যত হইলে অনুকূলবাবু কহিলেন, একটু দাঁড়া চুনি। বিহারীবাবু, এইটি আমার ছোট ভাই অপূর্ব কন্যা, সে তো চলিয়া গেছে, এখন আমি ছাড়া ইহার আর কেহ নাই বলিয়া তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। মহেন্দ্রের হৃদয়ে দয়ার আঘাত লাগিল। অনাথার দিকে আর একবার চাহিয়া দেখিল। কেহ তাহার বয়স স্পষ্ট করিতে বলিতে পারিবে না, আত্মীয়রা বলিতেও এই 12-13 হইবে, অর্থাৎ 14-15 হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু অনুগ্রহ পালিত বলিয়া একটি কুণ্ঠিত ভীরুভাবে তাহার নবযৌবনা সম্পূর্ণ সঙ্গত সংবৃত করিয়া রাখিয়াছে। আর্দ্রচিত্ত মহেন্দ্র জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? অনুকূলবাবু উৎসাহ দিয়া কহিলেন, বলো মা, তোমার নাম বলো। বালিকা তাহার অভ্যস্ত আদেশ পালনের ভাবে নতমুখে বলিল, আমার নাম আশালতা। আশা। মহেন্দ্রের মনে হইল নামটি বড় করুণ এবং কণ্ঠটি বড় কোমল। অনাথা আশা। দুই বন্ধু পথে বাহির হইয়া আসিয়া গাড়ি ছাড়িয়া দিল। মহেন্দ্র কহিল, বিহারী, এই মেয়েটি তুমি ছাড়িও না। বিহারী তাহার স্পষ্ট উত্তর না করে কহিল, মেয়েটিকে দেখিয়া উহার মাসিমাকে মনে পড়ে, বোধ হয় অমনি লক্ষ্মী হইবে। মহেন্দ্র কহিল, তোমার স্কন্ধে যে বোঝা চাপাইলাম, এখন বোধ হয় তাহার ভার তত গুরুতর বোধ হইতেছে না। বিহারী কহিল, না, বোধ হয় সহ্য করিতে পারিব। মহেন্দ্র কহিল, কাজকে এত কষ্ট করিয়া তোমার বোঝা না হয় আমি কন্ধে তুলিয়া লই, কি বলো? বিহারী গম্ভীরভাবে মহেন্দ্রের মুখের দিকে চাহিল, কহিল, মহিন্দা, সত্য বলিতেছ? এখনও ঠিক করিয়া বলো, তুমি বিবাহ করিবে? কাকিরে ঢের খুশি হইবে, তাহা হইলে তিনি মেয়েটিকে সর্বদাই কাছে রাখিতে পারিবেন। মহেন্দ্রের কহিল, তুমি পাগল হইয়াছ? সে হইল অনেক কাল আগে হইয়া যাইত। বিহারী অধিক আপত্তি না করিয়া চলিয়া গেল। মহেন্দ্র সোজা পথ ছাড়িয়া দীর্ঘ পথ ধরিয়া বহু বিলম্বে ধীরে ধীরে গাড়ি গিয়া পৌঁছাল। মা তখন লুচি ভাজা ব্যাপারে ব্যস্ত ছিলেন। কাকি তখনও তাহার বঞ্জির নিকট হইতে ফেরেন নাই। মহেন্দ্র একা নির্জন ছাদের উপর গিয়া মাদুর পাতিয়া শুইল। কলিকাতার হর্মশিকপুর পুঞ্জের উপর শুল্ক সপ্তমীর অর্ধচন্দ্র নিঃশব্দে আপন অপরূপ মায়ামন্ত্র বিকীর্ণ করিতেছিল। মা তখন খাবার খবর দিলেন। মহেন্দ্র অলস স্বরে কহিল, বেশ আছি, এখন আর উঠিতে পারি না। মা কহিলেন, এইখানে আনিয়া দি না? মহেন্দ্র কহিল, আজ আর খাইব না, আমি খাইয়া আসিয়াছি। মা জিজ্ঞাসা করিলেন, কোথায় খাইতে গিয়েছিলে? মহেন্দ্র কহিল, সে অনেক কথা পরে বলিব। মহেন্দ্রের এই অভূতপূর্ব ব্যবহার অভিমানিনীর মতো কোনো উত্তর না করিয়া চলিয়া যাইতে উদ্যত হইলেন। তখন মুহূর্তেই মধ্যে আত্মসংবরণ করিয়া অনুতপ্ত মহেন্দ্র কহিল, মা, আমার খাবার এইখানে আনো। মা কহিল, ক্ষুধা না থাকে তো দরকার কি? এ লইয়া ছেলেতে মায়েতে কিছুক্ষণ মান অভিমানের পর মহেন্দ্রকে পুনঃ আহারে বসিতে হইল। রাত্রে মহেন্দ্রের ভালো নিদ্রা হইল না।
প্রত্যুষে সে বিহারীর বাসায় আসিয়া উপস্থিত, কহিল, ভাই, ভাবিয়া দেখিলাম কাকিমার মনোগত ইচ্ছা আমি তাহার মঞ্জিকে বিবাহ করি। বিহারী কহিল, সেজন্য তো হঠাৎ নূতন করিয়া ভাবিবার কোনো দরকার ছিল না। তিনি তো ইচ্ছা নানা প্রকারে ব্যক্ত করিয়াছেন। মহেন্দ্র কহিল, তাই বলিতেছি, আমার মনে হয় আশাকে আমি বিবাহ না করিলে তাহার মনে একটা খেদ থাকিয়া যাইবে। বিহারী কহিল, সম্ভব বটে। মহেন্দ্র কহিল, আমার মনে হয় সেটা আমার পক্ষে নিতান্ত অন্যায় হইবে। বিহারী কিঞ্চিত অস্বাভাবিক উৎসাহের সহিত কহিল, বেশ কথা, সে তো ভালো কথা। তুমি রাজি হইলে তো আর কোনো কথাই থাকে না। এ কর্তব্য বুদ্ধি কাল তোমার মাথায় আসিয়ালেই তো ভালো হইত। মহেন্দ্র, একদিন দেরিতে আসিয়া এমন ক্ষতি হইল? যে বিবাহের প্রস্তাব মহেন্দ্র মনকে লাগাম ছাড়িয়া দিল, সেই তাহার পক্ষে ধৈর্য রক্ষা করা দুঃসাধ্য হইয়া উঠিল। তাহার মনে হইতে লাগিল, আর অধিক কথাবার্তা হইয়া কাজটা সম্পূর্ণ হইয়া গেলেই ভালো হয়। মাকে গিয়া কহিল, আচ্ছা মা, তোমার অনুরোধ রাখিব, বিবাহ করিতে রাজি হইলাম। মা মনে মনে কহিল, বুঝিয়াছি। সেদিন মেজ বউ কেন হঠাৎ তাহার বঞ্চিকে দেখিতে চলিয়া গেল এবং মহেন্দ্র সাজিয়া বাহির হইল। তাহার বারংবার অনুরোধ অপেক্ষা করে অন্নপূর্ণা চক্রান্ত সে সফল হইয়াছে। ইহাতে তিনি সমস্ত বিশ্ববিধানের উপর অসন্তুষ্ট হইয়া উঠিলেন। বলিলেন, একটি ভালো মেয়ে সন্ধান করিতেছি। মহেন্দ্র আশার উল্লেখ করিয়া কহিল, কন্যা তো পাওয়া গেছে। রাজলক্ষ্মী কহিলেন, সে কন্যা হইবে না বাছা, তাহা আমি বলিয়া রাখিতেছি। মহেন্দ্র যথেষ্ট সংযত ভাষায় কহিলেন, কেন মা, মেয়েটি তো মন্দ নয়। রাজলক্ষ্মী, তাহার তিন কোলে কেহ নাই, তাহার সহিত বিবাহ দিলে আমার কুটুম্বের সুখ কী হইবে? মহেন্দ্র, কুটুম্বের সুখ না হইলেও আমি দুঃখিত হইব না, কিন্তু মেয়েটিকে আমার বেশ পছন্দ হয়েছে মা। ছেলে যে দেখিয়া রাজলক্ষ্মীর চিত্ত আরও কঠিন হইয়া উঠিল। অন্নপূর্ণাকে গিয়া কহিল, বাপ মা মরা অলক্ষা কন্যার সহিত আমার ছেলের বিবাহ দিতে তুমি আমার ছেলেকে আমার কাছ হইতে ভাঙ্গিয়া লইতে চাও? এত বড় শয়তানি! অন্নপূর্ণা কাঁদিয়া কহিলেন, মহিনের সঙ্গে বিবাহের কোনো কথাই হয় নাই। সে আপন ইচ্ছা মতো তোমাকে কি বলিয়াছে আমি জানি না। মহেন্দ্রের মা সে কথা কিছুমাত্র বিশ্বাস করিলেন না। তখন অন্নপূর্ণা বিহারীকে ডাকিয়া শাস্ত্রনেত্রে কহিল, তোমার সঙ্গে তো সব ঠিক হইয়াছিল, আবার কেন উল্টাইয়া দিলে? আমার তোমাকেই মত দিতে হবে। তুমি উদ্ধার না করিলে আমাকে বড় লজ্জা পড়িতে হইবে। মেয়েটি বড় লক্ষ্মী, তোমার অযোগ্য হইবে না। বিহারী কহিলেন, কাকিমা, সে কথা আমাকে বলা বাহুল্য। তোমার বঞ্জি যখন তখন আমার অমতের কোনো কথাই নাই। কিন্তু মহেন্দ্র। অন্নপূর্ণা কহিলেন, না বাছা, মহেন্দ্রের সঙ্গে তাহার কোনো মতেই বিবাহ হইবার নয়। আমি তোমাকে সত্য কথাই বলিতেছি। তোমার সঙ্গে বিবাহ হইলে আমি সবচেয়ে নিশ্চিত হই। মহিনের সঙ্গে সম্বন্ধ আমার মত নাই। বিহারী কহিল, কাকি, তোমার যদি মত না থাকে তা হইলে কোনো কথাই নাই। এ বলিয়া সে রাজলক্ষ্মীর নিকট গিয়া কহিল, মা, কাকির বন্ধুর সঙ্গে আমার বিবাহ স্থির হইয়া গেছে। আত্মীয় স্ত্রীলোক কেহ কাছে নাই, কাজে লজ্জার মাথা খাইয়া নিজেই খবরটা দিতে হইল। রাজলক্ষ্মী, বলিস কি বিহারী, বড় খুশি হইলাম। মেয়েটি লক্ষ্মী মেয়ে, তোর উপযুক্ত। সে মেয়ে কিছুতেই হাতছাড়া করিস নে রে। বিহারী, হাতছাড়া কেন হইবে? মহিন্দা নিজে পছন্দ করিয়া আমার সঙ্গে সম্বন্ধ করে দিয়েছে। এই সকল বাধাবিঘ্নে মহেন্দ্র দ্বিগুণ উত্তেজিত হইয়া উঠিল। সে মা ও কাকির উপর রাগ করিয়া একটা দিনহীন ছাত্রাবাসে গিয়ে আশ্রয় লইল। রাজলক্ষ্মী কাঁদিয়া অন্নপূর্ণাকে ঘরে উপস্থিত হইলেন। বলিলেন, মেজ বউ, আমার ছেলে বুঝি উদাস হইয়া ঘর ছাড়িল, তাহাকে রক্ষা কর। অন্নপূর্ণা কহিলে, দিদি, একটু ধৈর্য ধরিয়া থাকো, দুদিন বাদে তাহার রাগ পড়িয়া যাইবে। রাজলক্ষ্মী কহিল, তুমি তাহাকে জানো না, সে যাহা চায় না পাইলে যাহা খুশি করিতে পারে। তোমার বঞ্জির সঙ্গে যেমন করিয়া হোক তার অন্নপূর্ণা দিদি, সে কি করিয়া হয়? বিহারীর সঙ্গে কথাবার্তা এক প্রকার পাকা হইয়াছে। রাজলক্ষ্মী কহিল, সে ভাঙ্গে তো কতক্ষণ? বলিয়া বিহারীকে ডাকিয়া কহিলেন, বাবা, তোমার জন্য ভালো পাত্রী দেখিয়া দিতেছি, এই কন্যাটিকে ছাড়িয়া দিতে হইবে।
এ তোমার যোগ্যই নয়। বিহারী কহিল, না মা, সে হয় না, সে সমস্তই ঠিক হইয়া গেছে। তখন রাজলক্ষ্মী অন্নপূর্ণাকে গিয়া কহিল, আমার মাথা খাও মেজবউ, তোমার পায়ে ধরি, তুমি বিহারীকে বলিয়া সব ঠিক হইবে। অন্নপূর্ণা বিহারীকে কহিলেন, বিহারী, তোমাকে বলিতে আমার মুখ সরিতেছে না, কিন্তু কি করিব বলো। আশা তোমার হাতে পড়িলেই আমি বড় নিশ্চিত হইতাম, কিন্তু সব তো জানিতেছই। বিহারী, বুঝিয়াছি কাকি, তুমি যেমন আদেশ করিবে তাহাই হইবে, কিন্তু আমাকে আর কখনো কাহার সঙ্গে বিবাহের জন্য অনুরোধ করিতে আসবে না বলিয়া বিহারী চলিয়া গেল। অন্নপূর্ণার চক্ষু জলে ভরিয়া উঠিল। মহেন্দ্রের অকল্যাণ আশঙ্কায় মুছিয়া ফেলিলেন। বারবার মনকে বুঝাইলেন, যাহা হইল তাহা ভালোই হইল। এরূপ রাজলক্ষ্মী, অন্নপূর্ণা এবং মহেন্দ্রের মধ্যে নিষ্ঠুর নিগূঢ় নীরব ঘাত প্রতিঘাত চলিতে চলিতে বিবাহের দিন সমাগত হইল। বাতি উজ্জ্বল হইয়া জ্বলিল, সানাই মধুর হইয়া বাজিল, মিষ্টান্নে মিষ্টান্নে ভাগ লেশমাত্র কম পড়িল না। আশা সজ্জিত সুন্দর দেহে লজ্জিত মুগ্ধ মুখে আপন নতুন সংসারে প্রথম পদার্পণ করিল। তাহার এই কুলাইয়ের মতো কোথাও যে কোনো কণ্টন আছে তাহার কম্পিত কোমল হৃদয় অনুভব করিল না, বরঞ্চ জগতে তাহার একমাত্র মাতৃস্থানীয় অন্নপূর্ণার কাছে আসিতেছে বলিয়া আশ্বাসে এবং আনন্দে তাহার সর্বপ্রকার ভয় সংশয় দূর হইয়া গেল। বিবাহের পর রাজলক্ষ্মী মহেন্দ্রকে ডাকিয়া কহিলেন, আমি বলি, এই বৌমা কিছুদিন তোর জ্যাঠার বাড়িতে গিয়াই থাকুক। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন মা? মা কহিলেন, এবারে তোমার এক জামিন আছে, পড়াশোনা ব্যাঘাত হতে পারে। মহেন্দ্র, আমি কি ছেলে মানুষ, নিজে ভালো মন্দ বুঝতে পারি। রাজলক্ষ্মী, তা হোক না বাপু, আর একটা বছর তো। মহেন্দ্র কহিল, বউয়ের বাপ মা যদি কেহ থাকিতেন তাহাদের কাছে পাঠাইতে আপত্তি ছিল না, কিন্তু জ্যাঠার বাড়িতে আমি উহাকে রাখিতে পারিব না। রাজলক্ষ্মী আত্মগত, ওরে বাসছে, উনি কর্তা, শাশুড়ি কেহ নয়। কাল বিয়ে করিয়া আজই এত দরদ। কর্তারা তো আমাদেরও একদিন বিবাহ করিয়াছে, কিন্তু এমন সৈন্যরতা, এমন বেহায়াপনা তো তখন ছিল না। মহেন্দ্র খুব জোরের সহিত কহিল, কিছু ভাবিও না মা, এক্সামিনের কোনো ক্ষতি হইবে না। রাজলক্ষ্মী তখন হঠাৎ অপরিমিত উৎসাহে বধূকে ঘরকন্যার কাজ শিখাইতে প্রবৃত্ত হইলেন। ভাড়ার ঘর, রান্নাঘর, ঠাকুর ঘরে আশায় দিনকাল কাটিল। রাত্রে রাজলক্ষ্মী তাহাকে নিজের বিছানা শইয়া তাহার আত্মীয় বিচ্ছেদের ক্ষতিপূরণ করিতে লাগিলেন। অন্নপূর্ণা অনেক বিবেচনা করিয়াছেন, বঞ্চির নিকট হইতে দূরেই থাকিতেন। যখন কোনো প্রবল অভিভাবক একটা ইক্ষুদণ্ডের সমস্ত রস পাই নিঃশেষপূর্বক চর্বণ করিতে থাকে, তখন হতাশ্বাস লুব্ধ বালকের ক্ষোভ উত্তরোত্তর যেমন অসহ্য বাড়িয়া উঠে, মহেন্দ্রের সেই দশা হইল। ঠিক তাহার চোখের সম্মুখেই নবযৌবনা নববধূর সমস্ত মিষ্টরস সে কেবল ঘরকন্যা দ্বারা পিষ্ট হইতে থাকিল। ইহা কি সহ্য হয়? মহেন্দ্র অন্নপূর্ণাকে গিয়া কহিল, কাকি, মা বউকে যেরূপ খাটাইয়াছে, মারিতেছেন, আমি তা আর দেখিতে পারিতেছি না। অন্নপূর্ণা জানিয়েছেন রাজলক্ষ্মী বাড়াবাড়ি করিতেছেন, কিন্তু বলিয়াছেন, কেন মহিন, বউকে ঘরের কাজ শেখানো হইতেছে, ভালোই হইতেছে। এখনকার মেয়েদের মতো নোভেল পড়িয়া কার্পেট বুনিয়া বাবু হইয়া থাকা কি ভালো? মহেন্দ্র উত্তেজিত হইয়া বলিল, এখনকার মেয়ের মতোই হইবে, তো ভালো হোক আর মন্দ হোক। আমার স্ত্রী যদি আমারই মতো নোভেল পড়িয়া রস গ্রহণ করিতে পারে, তবে তাহাতে পরিতাপ বা পরিহাসের কিছু দেখছি না। অন্নপূর্ণার ঘরে পুত্রের কণ্ঠস্বর শুনিয়া রাজলক্ষ্মী সব কর্ম ফেলিয়া চলিয়া আসিলেন। তীব্র কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি তোমাদের কিসের পরামর্শ চলিতেছে? মহেন্দ্র উত্তেজিতভাবে বলিলেন, পরামর্শ কিছু নয় মা, বউকে ঘরের কাজে আমি দাসীর মতো খাটিতে দিতে পারি না। মা তাহার উদ্দীপ্ত জ্বালা দমন করিয়া অত্যন্ত তীক্ষ্ণ ধীরভাবে বলিলেন, তাহাকে লইয়া কি করিতে হইবে? মহেন্দ্র কহিল, তাহাকে আমি পড়ালেখা শিখাইব। রাজলক্ষ্মী কিছু না কইয়া দ্রুতপদে চলিয়া গেলেন ও
অত্যপর বধূর হাত ধরিয়া টানিয়া লইয়া মহেন্দ্রের সম্মুখে স্থাপিত করিয়া কহিলেন, এই লও, তোমার বধূকে তুমি লেখাপড়া শেখাও। এই বলিয়া অন্নপূর্ণার দিকে ফিরিয়া গলবস্তু জোর করিয়া কহিলেন, মাপ করো মেজগিন্নি, মাপ করো। তোমার বোনঝির মর্যাদা আমি বুঝতে পারি নাই। উহার কোমল হাতে আমি হলুদের দাগ লাগাইয়াছি। এখন তুমি উহাকে ধুইয়া মুছিয়া বিবি সাজায়া মহিনের হাতে দাও। উনি পায়ের উপর পা দিয়া লেখাপড়া শিখুক, দাসীবৃত্তি আমি করিব। এই বলিয়া রাজলক্ষ্মী নিজের ঘরে ঢুকিয়া সশব্দে অর্গল বন্ধ করিলেন। অন্নপূর্ণা ক্ষোভে মাটিতে উপর বসিয়া পড়িলেন। আশা এই আকস্মিক গৃহ বিপ্লবের কোনো তাৎপর্য না বুঝিয়া লজ্জায় ভয়ে দুঃখে বিবর্ণ হইয়া গেল। মহেন্দ্র অত্যন্ত রাগিয়া মনে মনে কহিল, আর নয়, নিজের স্ত্রী ভার নিজের হাতে লইবেন, নহিলে অন্যায় হইবে। ইচ্ছার সহিত কর্তব্য বুদ্ধি মিলিত হইতেই হওয়ার সঙ্গে আগুন লাগিয়া গেল। কোথায় গেল কলেজ, এক্সামিন, বন্ধু, কীর্ত, সামাজিকতা, স্ত্রীর উন্নতি সাধন করিতে মহেন্দ্র তাহাকে লইয়া ঘরে ঢুকিল। কাজের প্রতি দৃষ্টিপাত এবং লোকের প্রতি ভ্রুক্ষেপ করিলেন না। অভিমানিনী রাজলক্ষ্মী মনে মনে কহিলেন, মহেন্দ্র যদি এখন তার বউকে লইয়া আমার দ্বারে হত্যা দিয়া পড়ে, তবু আমি তাকাইব না। দেখি সে তার মাকে বাদ দিয়া স্ত্রীকে লইয়া কেমন করিয়া কাটায়। দিন যায়, দ্বারের কাছে কোনো অনুতপ্তের পদশব্দ শোনা গেল না। রাজলক্ষ্মী স্থির করিলেন, ক্ষমা চাহিতে আসলে ক্ষমা করিবেন, নহিলে মহেন্দ্রকে অত্যন্ত ব্যথা দেওয়া হইবে। ক্ষমার আবেদন আসিয়া পৌঁছিল না। তখন রাজলক্ষ্মী স্থির করিলেন, তিনি নিজে গিয়া ক্ষমা করিয়া আসিবেন। ছেলে অভিমান করিয়া আছে বলিয়া কি মাও অভিমান করিয়া থাকিবে? তেতলার ছাদে এক কোণে একটি ক্ষুদ্র গৃহে মহেন্দ্রের শয়ন এবং অধ্যয়নের স্থান। এ কয়দিন মা তাহার কাপড় গোছানো, বিছানা তৈরি, ঘর দুয়ার পরিষ্কার করার সম্পূর্ণ অবহেলা করিয়াছিলেন। কদিন মাতৃস্নেহের চিরাভ্যাস কর্তব্যগুলি পালন না করিয়া তাহার হৃদয় স্তন্য ভারাতুন স্তনের ন্যায় অত্যন্ত অন্তরে ব্যথিত হইয়া উঠিলেন। সেদিন দ্বিপ্রহরে ভাবিলেন, মহেন্দ্র এতক্ষণ কলেজ থেকে এসে গেছে, এই অবকাশে তাহার ঘর ঠিক করিয়া আসিতে হইবে। কলেজে হইতে ফিরিয়া আসিলে সে অবিলম্বে বুঝিতে পারিবে তাহার ঘরে মাতৃহস্ত পড়িয়াছে। রাজলক্ষ্মী সিঁড়ি বাহিয়া উপরে উঠিলেন। মহেন্দ্রের শয়নগৃহে একটা দ্বার খোলা ছিল। তাহার সম্মুখে আসিয়া সে হঠাৎ কাটা বিঁধিল। চমকিয়া দাঁড়াইলেন, দেখিলেন নিচের বিছানায় মহেন্দ্র নিদ্রিত এবং দ্বারের দিকে পশ্চাৎ করিয়া বধূ ধীরে ধীরে তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছে। মধ্যাহ্নের প্রহর আলোক উন্মুক্ত দ্বারে দাম্পত্য লীলার এই অভিনয় দেখিয়া রাজলক্ষ্মী লজ্জায় ধিক্কারে সংকীর্তিত হইয়া নিঃশব্দে নিচে চলে আসিলেন। কিছুকাল অনাবৃষ্টি যে শস্যদল শুষ্ক পীতবর্ণ হইয়া আসে, বৃষ্টি পাইবা মাত্র সে আর বিলম্ব করে না। হঠাৎ বাড়িয়া উঠিয়া দীর্ঘকালের উপবাসন্য দূর করিয়া দেয়। দুর্বল নত ভাব ত্যাগ করিয়া শস্যক্ষেত্রের মধ্যে অসংযোজনের আপনার অধিকার উন্নত ও উজ্জ্বল করিয়া তোলে। আশা সেইরূপ হইল। যেখানে তাহার রক্তের সম্বন্ধ ছিল, সেখানে সে কখনো আত্মীয়তা দাবি করিতে পারে নাই। আজ পরের ঘরে আসিয়া সে যখন বিনা প্রার্থনায় এক নিকটতম সম্বন্ধ এবং নিঃসন্দেহ অধিকার প্রাপ্ত হইলেন, যখন সে অযত্নরিত অন্যায় মস্ত স্বামীহস্তে লক্ষ্মীর মুকুট পরাইয়া দিলেন, তখন সে আপন গৌরব পদ গ্রহণ করিতে লেশমাত্র বিলম্ব করিলেন না। নববধূর যোগ্য লজ্জা ভয় দূর করিয়া দিয়া সৌভাগ্যবতী স্ত্রীর মহিমায় মুহূর্তের মধ্যে স্ত্রীর পদপ্রান্তে অসংযত আপন সিংহাসন অংশগ্রহণ করিলেন। রাজলক্ষ্মী সেদিন দুপুরে সেই সিংহাসনে এই নতুন আগত পরের মেয়েকে এমন চিরাভ্যাসবশ স্পর্ধার সহিত বসিয়া থাকিতে দেখিয়া দুঃসহ বিস্ময়ে নিচে নামিয়া আসিলেন। নিজের চিত্তদাহী অন্নপূর্ণাকে দগ্ধ করিতে লাগিলেন। কহিলেন, ওগো দেখো গো, তোমার নবাবের পুত্রী নবাবের ঘর হইতে কি শিক্ষা লইয়া আসিছেন। কর্তারা থাকিলে আজ অন্নপূর্ণার কাতর হইয়া কহিলেন, দিদি, তোমার বউকে তুমি শিক্ষা দিবে, শাসন করিবে, আমাকে কেন বলিতেছ? রাজলক্ষ্মী
ধনুষ্কারের মতো বাজিয়া উঠিলেন, আমার বউ, তুমি মন্ত্রী থাকিতে সে আমাকে গ্রাহ্য করিবে? তখন অন্নপূর্ণা সশব্দ পদক্ষেপে দম্পতিকে সংকুচিত সচেতন করিয়া মহেন্দ্রের শয়ন গৃহে উপস্থিত হইলেন। আশাকে কহিলেন, তুমি এমনি করিয়া আমার মাথা হেট করিবে পোড়ামুখী? লজ্জা নাই, শরম নাই, সময় নাই, অসময় নাই, বৃদ্ধা শাশুড়ির উপর সমস্ত ঘরকন্যা চাপাইয়া তুমি এখানে আরাম করিতেছ। আমার পোড়া কপাল, আমি তোমাকে এই ঘরে আনিয়াছি বলিতে বলিতে তাহার চোখ দিয়া জল ঝরিয়া পড়িল। আশার নতমুখে দিকে দেখিতে খুঁটিতে নিঃশব্দে দাঁড়ায় কাঁদিতে লাগিলেন। মহেন্দ্র কহিল, কাকি, তুমি বউকে কেন অন্যায় ভাবে বলছো? আমি তো উহাকে ধরিয়া রাখিয়াছি। অন্নপূর্ণা কহিল, সে কি ভালো কাজ করিয়াছ? ও বালিকা অনাথা, মার কাছে হইতে কোনো কিছু শিক্ষা পায় নাই, ভালো মন্দ কি বোঝে নাই, তুমি উহাকে কি শিক্ষা দিতেছ? মহেন্দ্র কহিল, এই দেখো, উহার জন্য স্লেট খাতা বই কিনিয়া আনিয়াছি, আমি বউকে লেখাপড়া শিখাইব, তা লোকে নিন্দাই করুক আর তোমরা রাগই করো। অন্নপূর্ণা কহিল, তাই কি সমস্ত জিনিস শিখাইতে হইবে? সন্ধ্যার পর আধা ঘন্টা পড়াইলেই তো ঢের হয়। মহেন্দ্র, অত সহজ নয় কাকি, পড়াশোনা একটু সময়ের দরকার। অন্নপূর্ণা বিরক্ত হইয়া ঘর হইতে বাহির হইয়া যাওয়ার সময় আশাও ধীরে ধীরে তাহার অনুসরণ উপক্রম করিলে মহেন্দ্র দ্বার বোধ করিয়া দাঁড়াইলেন। আশার করুণ সজল নেত্রের কাতর অনুনয় মলিন হইয়া গেল। রস ঘুমাইয়া সময় নষ্ট করিয়াছি, সেটা পোষাইয়া লইতে হইবে। এমন গম্ভীর প্রকৃতির শ্রদ্ধেয় মোড় থাকিতে পারেন, যিনি মনে করিয়াছেন মহেন্দ্র নিদ্রাবেশে পড়াইবার সময় নষ্ট করিয়াছে। বিশেষরূপে তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে, মহেন্দ্রের তত্ত্বাবধানে অধ্যাপনকার্য যেরূপ নির্বাহ হয়, কোনো স্কুলে ইন্সপেক্টর তাহার অনুমোদন করিবেন না। আশা তাহার স্বামীকে বিশ্বাস করিয়াছিলেন। সে বস্তুই মনে করিয়াছিলেন লেখাপড়া শেখা তাহার পক্ষে নানা কারণে সহজ নহে বটে, কিন্তু স্বামীর আদেশ মতো নিতান্তই কর্তব্য। এজন্য সে প্রাণপণে আশ্বাস বিক্ষিপ্ত মনকে সংযত করিয়া আনিত। শয়নগৃহের মেঝের উপর ঢালা বিছানার এক পার্শ্ব অত্যন্ত গম্ভীর হইয়া বসিত এবং পুঁথিপত্রের দিকে একবার ঝুঁকিয়া পড়িয়া মাথা দুলাইয়া মুখস্থ করিতে আরম্ভ করিত। শয়নগৃহের অপর প্রান্তে ছোট একটা টেবিলের উপর ডাক্তারি বই খুলিয়া মাস্টার মশাই চৌকিতে বসিয়া আছেন। মাঝে মাঝে কটাক্ষপাতে ছাত্রীর মনোযোগ লক্ষ্য করিয়া দেখিয়াছেন। দেখিতে দেখিতে হঠাৎ ডাক্তারি বই বন্ধ করিয়া মহেন্দ্র আশার ডাক নাম ধরিয়া বলিল, চুনি। চকিত আশা মুখ তুলিয়া কহিল। মহেন্দ্র কহিল, বইটা আনো দেখি। দেখি কোনখানটা পড়তেছ? আশা ভয় উপস্থিত হইল, পাছে মহেন্দ্র পরীক্ষা করে। পরীক্ষায় উত্তীর্ণ হইবার আশা অল্পই ছিল, কারণ চারুপাঠের চারুত্ব প্রলোভনে তাহার অবাধ্য মন কিছুতেই বশ মানে না। বলমির সম্বন্ধে সে যতই জ্ঞানলাভের চেষ্টা করে, অক্ষরগুলো ততই তাহার দৃষ্টিপথের উপর দিয়া কালো পিপীলিকার মতো সার বাঁধিয়া চলিয়া যায়। পরীক্ষকের ডাক শুনিয়া অপরাধীর মতো আশা ভয়ে ভয়ে বইখানা লইয়া মহেন্দ্রের চৌকির পাশে আসিয়া উপস্থিত হইল। মহেন্দ্র এক পাশে এক হাতে কটিদেশ বেষ্টন পূর্বক তাহাকে দৃঢ়রূপে বন্দী করিয়া অপর হাতে বই ধরিয়া কহে, আজ কতটা পড়িলে দেখি। আশা যতগুলো লাইন চোখে বুঝিয়াছিলেন দেখিয়া দেয়। মহেন্দ্র ক্ষুণ্ণস্বরে বলে, উফ, এতটা পড়িতে পারিয়াছ? আমি কতটা পড়িয়াছি দেখিবে? বলিয়া যাহার ডাক্তারি বইয়ের কোনো একটা অধ্যায়ের শিরোনামটুকু মাত্র দেখাইয়া দেয়। আশা বিস্ময়ে চোখ দুটো ডাগর করিয়া বলে, তবে এতক্ষণ কি করিতেছিলে? মহেন্দ্র তাহার চিবুক ধরিয়া বলিল, আমি একজনের কথা ভাবিতেছিলাম, কিন্তু যাহার কথা ভাবিতেছিলাম সে নিষ্ঠুর। তখন চারুপাঠে ওই প্রকার অত্যন্ত মনোযোগ বিবরণ লইয়া ভুলিয়াছিল। আশা এই অমূলক অভিযোগের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে পারিত, কিন্তু হাই, কেবলমাত্র লজ্জার খাতিরে প্রেমের প্রতিযোগিতায় অন্যায় পরাভব নিবিড় মানিয়া লইল। ইহা হইতে স্পষ্ট প্রমাণ হইছে যে মহেন্দ্রের এই পাঠশালাটি সরকারি বা বেসরকারি কোন বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়ম মানিয়া চলিতেছে না।
হয়তো একদিন মহেন্দ্র উপস্থিত নাই, সেই সুযোগে আশা পাঠে মন দিবার চেষ্টা করিতেছে। এমন সময় কোথা হইতে মহেন্দ্র আসিয়া চোখে টিপিয়া ধরিলেন। পরে তাহার বই কাড়িয়া লইয়া কহিল, নিষ্ঠুর, আমি না থাকলে তুমি আমার কথা ভাবো না, পড়া লইয়া থাকো। আশা কহিল, তুমি আমার মূর্খ করিয়া রাখিবে? মহেন্দ্র কহিল, তোমার কল্যাণে আমারই বা বিদ্যা এমনই কি অগ্রসর হইয়াছে। কথাটা আশাকে হঠাৎ বাজিল। তৎক্ষণাৎ চলিয়া যাইবার উপক্রম করিয়া কহিল, আমি তোমার পড়ায় কি বাধা দিতেছি? মহেন্দ্র তাহার হাত ধরিয়া কহিল, তুমি তাহার কি বুঝো? আমাকে ছাড়িয়া তুমি যত সহজ পড়া করিতে পারো, তোমাকে ছাড়িয়া তত সহজে আমি আমার পড়া করিতে পারি না। গুরুতর দোষারোপ। ইহাই পরে স্বাভাবিক শরতের এক পশলার মতো এক দফা কান্নার সৃষ্টি হয় এবং অনতিকালের মধ্যে কেবল একটি সজল উজ্জ্বলতার রাখিয়া সোহাগের সূর্যলোকের তাহার বিলীন হইয়া যায়। শিক্ষক যদি শিক্ষার সর্বপ্রধান অন্তরালা হয়, তবে অবলা ছাত্রীর সাধ্য কি বিদ্যারণের মধ্যে পথ করিয়া চলে। মাঝে মাঝে মাসিমার তীব্র ভর্ৎসনার মনে পড়িয়া চিত্ত বিলোচিত হয়। বুঝিতে পারি, লেখাপড়া একটা ছুতা মাত্র। শাশুড়িকে দেখিয়া লজ্জায় মরিয়া যায়, কিন্তু শাশুড়িকে তাহাকে কোনোভাবে কাজ করিতে বলে না, কোনো উপদেশ দেয় না। অনাদিষ্ট হইয়া আশা শাশুড়ির গৃহকার্যে সাহায্য করিতে গেলে তিনি ব্যস্ত সমস্ত হইয়া বলে, করো কি, শোবার ঘরে যাও, তোমার পড়া কামাই হইয়া যাইতেছে। অবশেষে অন্নপূর্ণা আশাকে কহিলেন, তোর যা শিক্ষা হইতেছে সে তো দেখিতেছি, এখন মহিনকেও কি ডাক্তারি দিতে দিবি না? শুনিয়া আশা মনকে খুব শক্ত করিয়া বলিলেন। মহেন্দ্রকে বলিল, তোমার এক্সামিনের পড়া হইতেছে না, আজ হইতে আমি নিচে মাসিমার ঘরে গিয়া থাকিব। এ বয়সে এত বড় কঠিন সন্ন্যাসব্র শয়নাগত হইতে একবার মাসিমার ঘরে আত্মনির্বাসন, এই কঠোর প্রতিজ্ঞা উচ্চারণ করিয়া তাহার চোখের প্রান্তে জল আসিয়া পড়িল। তাহার অবাধ্য ক্ষুদ্র অধর কাঁপিয়া উঠিল এবং কণ্ঠস্বর রুদ্ধপ্রায় হইয়া আসিল। মহেন্দ্র কহিল, তবে তাই চলো, কাকীর ঘরে যাওয়া যায়, কিন্তু তাহা হইলে তাহাকে উপরে আমাদের ঘরে আসিতে হইবে। আশা এক বড় উদার গম্ভীর প্রস্তাবে পরিহাস প্রাপ্ত হইয়া রাগ করিল। মহেন্দ্র কহিল, তার চেয়ে তুমি স্বয়ং দিন রাতে আমাকে চোখে চোখে রাখিয়া পাহারা দাও, দেখো আমি এক্সামিনের পড়া মুখস্থ করি কি। অতি সহজে সেই কথা স্থির হইল। চোখে চোখে পাহারার কার্য কিরূপ ভাবে নির্বাহ হইবে তাহার বিস্তারিত বিবরণ দেওয়া অনাবশ্যক, কেবল এতটুকুই বলিতেছে যথেষ্ট হইবে না। সে বছরে মহেন্দ্র পরীক্ষার ফেল করিল এবং চারুপাঠের বিস্তারিত বর্ণনা সত্ত্বেও পূর্বভূষ সম্বন্ধে আশার অনভিজ্ঞতা দূর হইল না। এইরূপ অপূর্ব পঠন পাঠন ব্যাপার যে সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন হইয়াছিল তাহা বলিলে পারি না। বিহারী মাঝে মাঝে আসিয়া অত্যন্ত গোল বাধাইয়া দিত। মহিন্দা করিয়া সে পাড়া মাথায় করিয়া তুলিত। মহেন্দ্রকে তাহার স্বয়ংগৃহে বিবর হইত টানিয়া না বাহির করিয়া সে কোনো মতে ছাড়িত না। পড়ার শৈথিল্য করিয়াছে বলিয়া সে মহেন্দ্রকে বিভস্ত ভর্ৎসনা করিত। আশাকে বলিত, বৌঠান, গিলিয়া খাইলেন হজম হয় না, চিবিয়া খাইতে হয়। এখন সমস্ত অন্ন এক গ্রাসে গিলিয়াতেছেন, ইহা হইলে হজমিগুলি খুঁজিয়া পাইবেন না। মহেন্দ্র বলিত, চুনি, ও কথা শুনিও না, বিহারী আমাদের সুখে হিংসা হয়। বিহারী বলিল, সুখ যখন তোমার হাতেই আছে তখন এমন করিয়া ভোগ করো যাহাতে পরে হিংসা না হয়। মহেন্দ্র উত্তর করিত, পরে হিংসা পাইতে যে সুখ আছে চুনি, আর একটু হইলে আমি গর্ধপের মতো তোমাদের বিহারীর হাতে সমর্পণ করিতেছিলাম। বিহারী রক্তবর্ণ হইয়া বলিতে উঠিল, চুপ। এই সকল ব্যাপারে আশা মনে মনে বিহারীর উপরে ভারী বিরক্ত হইত। এক সময় তাহার সহিত বিহারীর বিবাহ প্রস্তাব হইয়াছিল বলিয়াই বিহারীর প্রতি তাহার এক প্রকার বিমুখ ভাব ছিল। বিহারী তাহা বুঝিত এবং মহেন্দ্র তাহা লইয়া অমত করিত। রাজলক্ষ্মী বিহারীকে ডাকিয়া দুঃখ করিতেছেন। বিহারী কহিল, মা, পোকা যখন গুটি বাঁধে তখন তত বেশি ভয় নয়,
কিন্তু যখন কাটিয়া উঠিয়া যায় তখন ফেরানো শক্ত। কে মনে করিয়াছিল তো তোমার বন্ধন এমন করিয়া কাটিবে? মহেন্দ্রের ফেল করা সংবাদে রাজলক্ষ্মী গ্রীষ্মকালের আকস্মিক অগ্নিকাণ্ডের মতো দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল, কিন্তু তাহার গর্জন এমন দাননহারা সম্পূর্ণ ভোগ করিয়া অন্নপূর্ণা। তাহার আহার নিদ্রা দূর হইল। এক নববর্ষার বর্ষবরণমুখী মেঘাচ্ছন্ন গায়ে একখানি সুবাসিত ফুরফুরে চাদর এবং গলায় এক খাঁচি জুঁই ফুলের গোড়ামালা পরিয়া মহেন্দ্র আনন্দ শয়ন ঘরে প্রবেশ করল। হঠাৎ আশাকে বিস্ময়ে চকিত করিয়া বলিল, জুতার শব্দ করিল না। ঘরে উকি দিয়া দেখিল পূব দিকের খোলা জানালা দিয়া প্রবল বাতাস বৃষ্টির ছাট লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিতেছে। বাতাসের দীপ নিভিয়া গেছে এবং আশা নিচের বিছানার উপরে পড়িয়া অবক্ত কণ্ঠে কাঁদিতেছে। মহেন্দ্র দ্রুতপন্থে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? বালিকা দ্বিগুণ আবেগে কাঁদিয়া বলিল। অনেকক্ষণ পর মহেন্দ্র ক্রমশ উত্তর পাইল না। মাসিমা আর সহ্য করিতে না পারিয়া তাহার পিস্তুত ভাইয়ের বাসায় চলিয়া গেছেন। মহেন্দ্র রাগে মনে করিলেন, গেলেন যদি এমন বাদলার সন্ধ্যাটা মাটি করিয়া গেলেন। শেষকালে সমস্ত রাগ মাথার উপরে পড়িল। তিনিই তো সকল অশান্তির মূল। মহেন্দ্র কহিল, কাকি যেখানে গেছেন আমারও সেখানে যাইব, দেখি মা কাহাকে লইয়া ঝগড়া করেন বলিয়া অনাবশ্যক শোরগোল করিয়া জিনিসপত্র বাধাবুধি মুটে ডাকাডাকি সুরিয়া করে দিলেন। রাজলক্ষ্মী সমস্ত ব্যাপারটা বুঝিয়াছিলেন। ধীরে ধীরে মহেন্দ্রের কাছে আসিয়া শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, কোথায় যাইতেছ? মহেন্দ্র প্রথমে কোনো উত্তর করিল না। 2-3 বার প্রশ্ন জিজ্ঞাসা করার পর বলল, কাকের কাছে যাইব। রাজলক্ষ্মী কহিল, তোদের কোথাও যাইতে হইবে না, আমি তোর কাকিরে আনিতেছি আর কি বলিয়া তৎক্ষণাৎ পালকি চড়িয়া অন্নপূর্ণার বাসায় গেলেন। গলার কাপড় দিয়া জোরহাত করিয়া কহিলেন, প্রসন্ন হ মেজবউ, মাপ করো। অন্নপূর্ণা শশব্যস্ত হইয়া রাজলক্ষ্মীর পায়ে ধুলো লইয়া কাতরস্বরে কহিলেন, দিদি, কেন আমাকে অপরাধী করিতেছ? তুমি যত আজ্ঞা করিবে তাই করিব। রাজলক্ষ্মী কহিল, তুমি চলিয়া আসিয়াছ বলিয়া আমার ছেলে বউ ঘর ছাড়িয়া আসিতেছে। বলিতে বলিতে অভিমানে ক্রোধের ধিক্কারে তিনি কাঁদিয়া ফেলিলেন। 2 যা বাড়ি ফিরিয়া আসিল, তখনও বৃষ্টি পড়িতেছে। অন্নপূর্ণা মহেন্দ্রের ঘরে তখন গেলেন। তখন আশা রোদন শান্ত হইয়াছে এবং মহেন্দ্র নানা কথার ছলে তাহাকে হাসাইবার চেষ্টা করেছে। লক্ষণ দেখিয়া বোধ হয় বাদলটার সন্ধ্যাটা সম্পূর্ণ ব্যর্থ না হইয়ার পারে। অন্নপূর্ণা কহিল, চুনি, তুই আমাকে ঘরেও থাকতে দিবি না, অন্য কোথাও গেলে সঙ্গে লাগবি। আমার কি কোথাও শান্তি নাই? আশা হঠাৎ বৃদ্ধ মৃগীর মতো চকিত হইয়া উঠিল। মহেন্দ্র একান্ত বিরক্ত হইয়া কহিল, কেন কাকি, চুনি তোমার কি করিয়াছে? অন্নপূর্ণা কহিল, বউ মানুষের এত বেহায়াপনা দেখিতে পারি না বলিয়া চলিয়া গিয়েছিল। আবার শাশুড়িকে কাঁদাইয়া কেন আমাকে ধরিয়া আনিলি পোড়ামুখী? জীবন কবিত্ব অধ্যায়ে মাখুরি সে এখন বিঘ্ন, তাহা মহেন্দ্র জানিত। পরদিন রাজলক্ষ্মী বিহারীকে ডাকিয়া কহিল, বাছা, তুমি একবার মহিনকে বলো অনেক দিন দেশে যায় না, আমি বারাসাতে যাইতে চাই। বিহারী কহিল, অনেক দিন যখন যান নাই তখন আর নাই গেলেন। আচ্ছা, মাহিন্দাকে বলিয়া দেখি, কিন্তু সে যে কিছুতে রাজি হইবে না তা বোধ হয় না। মহেন্দ্র কহিল, তা জন্মস্থান দেখিতে ইচ্ছা হয় বটে, কিন্তু বেশি দিন মার যেখানে না থাকাই ভালো। বর্ষার সময় জায়গাটা ভালো নয়। মহেন্দ্র সহজেই সম্মতি দিল দেখিয়া বিহারী বিরক্ত হইল। কহিল, মা একলা যাইবেন, কে তাহাকে দেখিবে? বোঠানকেও পাঠাইয়া দাও সঙ্গে বলিয়া একটু হাসিল। বিহারী রাগী কণ্ঠে মহেন্দ্রকে কুণ্ঠিত হইয়া কহিল, তা বুঝি আর পারি না। কিন্তু কথাটা ইহা অধিক আর অগ্রসর হইল না। এমনি করিয়া বিহারী আশার চিত্ত বিমুখ করিয়া দেয় এবং আশা তখন তাহার উপর বিরক্ত হইয়াছে তখন করিয়া শুষ্ক আমোদ অনুভব করিল। বলা বাহুল্য, রাজলক্ষ্মীর জন্মস্থান দেখিবার জন্য অত্যন্ত উৎকট ছিল। গ্রীষ্মের নদী যখন ক্যামেরা আসে তখন মাঝি যেমন পদে পদে লগি ফেলিয়া দেখে কতদূর জল আসলো, রাজলক্ষ্মী তেমনি ভাবান্তরের সময় মাতৃপুত্র সম্পর্কের মধ্যে লগি ফেলিয়া দেখিতেছিল।
তাহার বারাসাতে যাওয়ার প্রস্তাব সে এত শীঘ্র এত সহজেই তলপাইয়া তাহার তিনি আশা করেন নাই। মনে মনে কহিলেন, অন্নপূর্ণা গৃহত্যাগে এবং আমার গৃহত্যাগে প্রভেদ আছে। সে হইল মন্ত্র জানা ডাইনি, আর আমি হইলাম শুদ্ধ মাত্র মা। আমার যাওয়াই ভালো।